রাধে রাধে এভরিওয়ান। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এবারে নবদ্বীপ যাব, তাই মন্দির থেকে ঘুরে এসেছি, রেস্ট নিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, সব কিছু করে বেশ সন্ধে হয়ে গেছে। এখন আমরা বেরাচ্ছি নবদ্বীপটা একটু ঘুরে দেখব বলে। যেহেতু হোটেল থেকে খুবই সামনে একদম লঞ্চ ঘাট, তাই জন্য পায়ে হেঁটেই লঞ্চ ঘাটে পৌঁছালাম। কিন্তু সবার প্রথম আগে জিজ্ঞাসা করে নিলাম যে শেষ লঞ্চ কখন চলে রাত্রিবেলা, কারণ একবার চলে গেলে লঞ্চ ছাড়া আমরা ফিরে আসতে পারবো না, আর লঞ্চ ছাড়া এখানে আসাটা অসম্ভব। কিন্তু আমরা যেই সময় বেরাচ্ছি সেই টাইমে নবদ্বীপ ঘুরে দেখে তারপর লঞ্চে আমরা ধরতে পারবো কি না সেটা কিন্তু বেশ সন্দেহ ছিল আমাদের, কারণ এখন অনেকটা সন্দেহ হয়ে গেছে, যেতে মিনিমাম ঘুরবো অনেকটা টাইম লাগবে। তারপর লাস্ট লঞ্চ ছিল আই থিঙ্ক 9টা 9:30 করে, তার মধ্যে আসতে পারবো কি না বলতে পারছি না। তো চলো, এখন তো প্রচুর আনন্দে আছি, ফুর্তিতে আছি, তোমরা দেখতেই পেলে। এবারে আমরা এই লঞ্চটায় উঠলেই এরপরেই লঞ্চটা ছেড়ে দেবে, কারণ এটা মোটামুটি লঞ্চটা ভর্তি হয়ে গেছে। তো নবদ্বীপ গিয়ে আসতে পারবো কি না এই ভয় নিয়ে নিয়ে আমি লঞ্চে উঠেছি। লঞ্চে উঠতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, যেহেতু জীবনে খুব কমেবার লঞ্চ চাপি, তাই জন্য লঞ্চে উঠলেই আমার বেশ মজা লাগে। এখানে সন্দীপদা এসে এরকম নাচানাচি করছে যে আমরা নবদ্বীপ এবারে ঘুরে দেখবো, কিন্তু কিসে করে দেখবো, পায়ে হেঁটে দেখা অসম্ভব। তো তাই জন্য আমরা এখানে এসেই দেখতে পেলাম টোটো দাঁড়িয়ে আছে, যেমন স্টেশনের বাইরে থাকে আর কি তেমনই। আর এখানে আমাদের মতো অনেক মানুষই আছে যারা ঘুরতে এসছে। তো প্রথমেই আমরা টোটোগুলোর সাথে কথা বলছিলাম, তখন এই টোটো কাকুগুলো বিশাল রেট বলছিল। আমরা যতজন ছিলাম আমাদের 2খানা টোটো লাগবে। তারপরে আমরা এক জায়গা থেকে টোটো কাকু ধরলাম এবং তারা একটু তুলনামূলক কম রেট বলল, তাই জন্য আমরা তাকে বুক করে চললাম নবদ্বীপ ঘুরে দেখব বলে। প্রথমেই গিয়েছিলাম এটা একটা মন্দিরে, এবং এই মন্দিরটা বেশ সুন্দর ছিল। মানে সাইট সিন হিসাবে আমাদেরকে বলেছিল যে 5টা জায়গা ঘুরে দেখাবে, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওনারা 800 টাকা নেবে। একটা টোটো 800 টাকা, 2টো টোটো সেই হিসাবে দাম নেবে বলেছিল। তারপরে আমরা একটু কমাকমি করতে ওনারা 2টো টোটোতে 1500 টাকায় রাজি হয়ে যায়। তো তাই জন্য আমরা চলে এসেছি। এই জায়গাগুলো অনেক কিছু নাম আছে, আমার এখন সত্যি মনে নেই যে আমরা কোন কোন মন্দিরে গেছি, তবে সবই ওই ভগবানের রিলেটেড। মাসির বাড়ি, পিসির বাড়ি, এখানে খেয়েছেন, এখানে কীর্তন প্রতিষ্ঠিত হয়েছে, এই রকম ধরনের জিনিস। তো চলো দেখাই। এই যে ইনি আমাদের ইন্ডিয়ান কীর্তনকে বাইরের দেশে নিয়ে গিয়েছেন। মানে কীর্তনও যে একটি গান বা সঙ্গীত বা ভজন, ইনিই প্রতিষ্ঠা করেছিলেন। ওটা ওখানে ওনার সমাধি হিসাবে ওটা রাখা আছে, যে উনি স্মরণীয় সেই হিসাবে। এটা একটা মঠ মতন ছিল। এরকম অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি। এগুলো শুধুই মাত্র মানে দেখছি আর চোখে ভালো লাগছে, সেই মন্দিরের গল্প শুনে ভালো লাগছে। মানে এখানে টোটো কাকুগুলোই আমাদের এইখানকার যে কটা জায়গায় নিয়ে যাচ্ছিল তার এক একটা করে স্টোরি আছে, সেগুলো বলে দিচ্ছিল। তবে 5 জায়গা বলে আমাদের কিন্তু ওনারা 6 জায়গা না 7 জায়গা ঘুরিয়েছিলেন। এরকম ছোট ছোট এক পা করে এগাচ্ছে টোটো, তারপরেই বলছে এই জায়গাটা দেখে নিন, এটা এইরকম, এটা ওরকম। সত্যি আমার সব কটার নাম মনে নেই। কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। সমস্ত জায়গা প্রায় আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো টাইম লেগেছিল ঘুরে দেখতে। তারপরে টোটো কাকু আমাদের সেম লঞ্চ ঘাটের সামনে নামিয়ে দিয়ে যায়। আর এখানে আমার মা এই ঠাকুরের দোকানটায় ঢুকেছিল আমাদের মা লক্ষ্মীর জন্য জামা কিনবে বলে, গণেশের আসন কিনবে বলে, এইসব কেনাকাটা করছিল। আর তারপর আমরা এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, যেখান থেকে নবদ্বীপের ফেমাস ঘি, মানে একদম গরুর থেকেই যে একদম পিওর ঘিটা এনারাই বানান এবং এনারাই দোকানে বিক্রি করেন। তো পিওর ঘিটা কিনবো বলে, আর তারপর ছুটে ছুটে এসে আমাদের লঞ্চ মিস হয়ে গেছে। ব্যাস, তারপর আমরা এখানে বসেছিলাম। আমরা তো ভেবেছি প্রায় মানে আমরা যেতেই পারবো না, 9:45 মতন বেজে গেছে, আর লঞ্চটা মিস করে দিয়েছি। কিন্তু তারপর এখানে একজন কাকু ছিলেন, উনি বললেন যে না, একদম শেষ, লঞ্চটা এখনও আসেনি, আসবে। তো তারপর মনে একটু শান্তি হলো আমাদের, এবং আমরা বসলাম। তার কিছুক্ষণ পরেই এই লঞ্চটা এসেছিলো। আর এটার মধ্যে বেস্ট পার্ট একটা ছিল, সেটা হলো এটা পুরো ফাঁকা ছিল। মানে এই রাত্রিরের টাইমে, তখন ভালো ঠান্ডা ছিল নবদ্বীপে। আর লঞ্চে করে যাচ্ছিলাম যখন, প্রচণ্ড
প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, মানে দেখলেই বুঝতে যাবে, কানে ফানে চাপা দিতে হচ্ছিলো। পুরো লঞ্চটা ফাঁকা, আমরা একা বসে আছি, জাস্ট দারুণ এনজয় করেছিলাম। এটা রাত্রিবেলা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো লাইফে, নতুন কিছু। তারপর রাত্রিরে ডিনার আমরা করব বলে এই দোকানটায় এসেছিলাম। এখানে আমরা চাউমিন খেয়েছি, যারা যারা এগরোল খেয়েছে তারা এগরোল খেয়েছে, আর তারপরেও আমাদের খিদে মেটেনি, তাই জন্য আবার আমরা রুটি, তড়কা, বিরিয়ানি এসব কিনে হোটেলে গেছিলাম রাত্রিবেলা খাবো বলে। মানে এটা হিসাবে ওই স্ন্যাক্স মতন হয়ে গেছিলো আর কি। খাওয়া দাওয়া করে তারপরে আমরা গিয়েছিলাম একটা দোকানে, কৃষ্ণেন্দু রেকমেন্ডেড একটা জিনিস কিনতে, যেটার অ্যাকচুয়াল নাম হয়তো আমি জানি না, কিন্তু তোমরা অনেকেই জানো যখন কোনো পুজোতে যখন বরণ হয় তখন একটা ঝাড়ন মতন বিক্রি হয়, এই যে এই সাদাটা, এটাকে এক্স্যাক্টলি কী বলে আমি নামটা তো বলতে পারবো না, কিন্তু কৃষ্ণেন্দুর ইচ্ছা ছিল যে সব থেকে বড় যে ঝালরটা হয় সেটাও কিনবে। তো তাই জন্য আমরা একটু দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু ঘুরে ঘুরে দেখতে দেখতে দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তাই জন্য এই দোকানে এই সব থেকে বড় ওই ওপরে একটা ঝুলছে, ওইটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, তো ওইটাই কিনবো। আর আমাদের রেকমেন্ডেশন ছিল যে আমরা হোয়াইটই কিনবো, না তো কালো এখানে বেশি বিক্রি হচ্ছিল, কালোটাই দেখছিলাম। এখানে ভালো কোয়ালিটি ছিল, অনেক ধরনের ছিল, দামের ছিল, বাট সাদাগুলো এত বড়, স্পেশালি সাদার কোনো ভ্যারিয়েন্টই ছিল না। আর যেহেতু এই একটা দোকানেই এত বড় পেয়েছি, তো মোটামুটি ভালোই উনি দামটা নিয়েও নিয়েছেন। যাই হোক, ঠাকুরের জিনিসে আর কি দামই বা বলবো। তো এটা কিনে মানে ওর একদম ইচ্ছা ছিল যে কিনবোই কিনবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। মানে ওদের ঘরে যেটা আছে, আমার শ্বশুরবাড়িতে তো দুটো গোপাল আছে, আরও অনেক ঠাকুরই আছে, আর মা পুজো করে, তো সেই হিসাবে এটা পেয়ে আমাদের বেশ আনন্দ পেয়েছি। তারপর আমরা গিয়েছিলাম বিরিয়ানি কিনতে, এবং সব কিছু কিনে তারপর হোটেলে গিয়ে তোমাদের সাথে আমি হোটেলের ভিউটা শেয়ার করবো। দাঁড়াও, আমরা এখন আছি মায়াপুরে, ঘাটবেড়ালি নবদ্বীপ, আর সম্ভব একটা কুয়াশা পড়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। জানি না কতটা ক্যামেরায় আসছে, বাট প্রচণ্ড কুয়াশা পড়েছে, তেমন ঠান্ডা পড়েছে, এত কুয়াশা পড়েছে বলার মতো নয়। পরের দিনের ভিডিওগুলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কোথায় গেছিলাম না গেছিলাম। আর এই হোটেলের বেস্ট পার্ট ছিল এই মিররটা, যেটা ডোরেমনের এনিওয়্যার ডোরের মতন ছিল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, টাটা।